আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সো আমরা তাহলে আজকে লেকচারটা শুরু করি। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম হচ্ছে SAP1 এর ইনস্ট্রাকশন সেটগুলো কোনটা কি কাজ করে সেটা দেখেছি। সো আজকে আমরা সেই ইনস্ট্রাকশন সেটগুলোই আসলে খুব ডিটেইলসে দেখব। সো প্রথম কথা আসেন, SAP1 এর মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন গুলো কোনগুলো? আমাদের এলডিএ, অ্যাড এবং সাব এই তিনটা ইনস্ট্রাকশনকে আমরা বলি হচ্ছে মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশনস। বিকজ এগুলো কি করে, এগুলো হচ্ছে মেমোরি থেকে ডাটা নিয়ে কাজ করে। কিন্তু অপরপক্ষে আউট এবং হল্ট এটা কি হয়, এটা হচ্ছে আমাদের মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন না। বিকজ আমরা জানি আউট এবং হল্টের সাথে আমাদের কোনো মেমোরি অ্যাড্রেস বা কোনো ডাটা বা কিছুই দিতে হয় না, কোনো অপারেন্ডের কিছু দিতে হয় না, জাস্ট আউট এবং হল্ট লিখলেই হয়। সো আপনাদেরকে বলেছিলাম লাস্ট ক্লাসে নেমোনিক্স এর ফর্মাল ডেফিনেশন শিখতে, নিজেদেরই শিখতে বলেছিলাম, বাট এখানে আমি আপনাদেরকে আবার দিয়েও দিয়েছি। সো এটা একটু নিজেরা দেখে নেবেন। এখন আসেন আমরা SAP1 এর অপ কোড দেখব। সো অপ কোড কি? অপ কোড হচ্ছে অপারেশন কোডের শর্ট ফর্ম। সো আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যখন পড়েছি তখন দেখেছি যে আমরা লোড সাব এগুলা যখন লিখেছি, লোড সাব অ্যাড, তো এগুলা লিখা মানে কি আসলে? এগুলা হচ্ছে কি, আমরা তো লিখে দিচ্ছি ঠিক আছে, বাট কম্পিউটার যখন বুঝতে চায় এই জিনিসগুলো আসলে কি, তখন সে কি করে, এগুলাকে মেশিন করে কনভার্ট করে ফেলে বা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। সো মেশিন ল্যাঙ্গুয়েজে যখন কনভার্ট করে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কি আসলে এই নেমোনিক্স গুলা, যে আমরা কি করি, অ্যাড সাব এক একটা ছোট ছোট ইনস্ট্রাকশন আছে, সো সেগুলো শর্ট ফর্ম, ইনস্ট্রাকশন গুলো শর্ট ফর্মকে আমরা লিখি। বাট যখন আমরা মেশিন ল্যাঙ্গুয়েজে চলে যাই বা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে চাই, তখন আমি কি করি, এই এলডি এর এগেইনস্টে কি হয়, কি একটা বাইনারি স্ট্রিং জেনারেট হয়, আবার এই অ্যাড এর এগেইনস্টে কি হয়, একটা বাইনারি স্ট্রিং জেনারেট হয়। সো এই যে আমাদের এগুলাকে আমরা বলছি হচ্ছে অপকোড, যে আমাদের কিছু বাইনারি যে স্ট্রিং জেনারেট হচ্ছে এক একটা নেমোনিক্স এর এগেইনস্টে। সো এলডি এর জন্য যখন আমরা এলডিএ পাবো, তখন কম্পিউটার আসলে বুঝবে কি, আমার অপকোডটা হবে হচ্ছে 4টা জিরো। যখন অ্যাড পাবো তখন আমরা আসলে বুঝবো কি, 3টা জিরো ওয়ান। সাব পেলে 0010, আউটের জন্য 3টা 10 এবং হল্টের জন্য 4টা 1। সো এগুলো হচ্ছে আমাদের নেমোনিক্স এর এগেইনস্টে এক একটা অপকোড। তার মানে কম্পিউটার আসলে এলডিএ বুঝে না, কম্পিউটার আসলে কি বুঝবে, যখন সে এলডিএ পাবে তখন আসলে সে বুঝবে হচ্ছে 4টা জিরো, বা 4টা জিরো পেলে সে আসলে লোড অপারেশন বুঝবে। সো এখন যদি আমরা একটা এক্সাম্পল দেখি, ধরেন এই যে আমি বারবার বলেছি লাস্ট ক্লাসে যে আমাদের র্যাম হচ্ছে 16টা অ্যাড্রেস আছে। সো ধরেন এটা হচ্ছে আমাদের একটা র্যাম, সেই র্যামের ভিতরে আমরা কিছু মানে একটা কোড স্টোর করে রেখেছি। সো র্যামটা হচ্ছে দেখেন 0 থেকে 16 পর্যন্ত মেমোরি লোকেশন, 0H থেকে FH, এবং আমরা বলা হয় হচ্ছে এই 0H থেকে 7H পর্যন্ত হচ্ছে ইনস্ট্রাকশন স্টোর করা থাকে, এবং এই 8H থেকে FH পর্যন্ত হচ্ছে ডাটা স্টোর করা থাকে। সো এখানে হচ্ছে ইনস্ট্রাকশন স্টোর করা থাকে, এখানে হচ্ছে ডাটা স্টোর করা থাকে। খেয়াল করে দেখেন এখানে কিন্তু কোনো ডাটা নাই, আবার এখানে কোনো ইনস্ট্রাকশন নাই। এখন আসেন কোডটা যে আমরা স্টোর করে রাখছি, 0H অ্যাড্রেসে আমার ইনস্ট্রাকশন আছে হচ্ছে LDA 9H। তার মানে অ্যাড্রেসটাকে যদি আমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করি তাহলে আমরা কি পাবো, 4টা জিরো পাবো, ফাইন। এবং কন্টেন্টটা কি হবে, তাহলে কন্টেন্টটাকে যদি আমরা বাইনারিতে লোড করি, বাইনারিতে রিপ্রেজেন্ট করতে চাই, এলডি এর জন্য আমরা পাবো হচ্ছে 4টা জিরো। সো এলডি এর জন্য 4টা জিরো পেলাম। 9H এর জন্য আমরা পাবো হচ্ছে 1001। এখন তাহলে এটাকে যদি আমরা হেক্সাডেসিমালে এই কন্টেন্টটাকে রিপ্রেজেন্ট করতে চাই, এলডিএ 9H আর রাখতে চাই না, হেক্সাডেসিমালে যদি পুরোটাকে রিপ্রেজেন্ট করতে চাই, 4টা জিরোর জন্য পাবো জিরো, এই 1001 এর জন্য পাবো কি 9, সো 09H। পরবর্তীটার জন্য দেখেন অ্যাড এর জন্য আমরা কি পাবো, আচ্ছা তার আগে অ্যাড্রেসটা হচ্ছে 1H, সো 0001। অ্যাড এর জন্য কি পাবো, 0001, এবং এইচ এর জন্য এর বাইনারি রিপ্রেজেন্টেশন কি 1010। সো আমরা এটাকে শর্ট করে কি লিখতে পারি, 1AH। সো এগুলো প্রত্যেকটা লিখতে পারলাম আমরা। এবার দেখেন আউট এবং হল্টের জন্য, আউট এবং হল্টের জন্য আমাদের সাথে কিন্তু কোনো অপারেন্ড নাই, খালি কিন্তু। কিন্তু তারপরে দেখেন আউটের পরে, আউটের জন্য আমরা লিখেছি কি 3টা 10, হল্টের জন্য 4টা 1। তারপরও এই 4টা জিনিস আসলে কি, এই 4টা জিনিস আসলে কি, এই 4টা জিনিস হচ্ছে জাস্ট আমরা কনভেনশন হিসেবে 4টা 1 বসাই দিব। আমরা অলরেডি বলেছি স্যাপ হচ্ছে কি সিম্পলেস্ট কম্পিউটার। আচ্ছা এক মিনিট, একটু কেউ একজন আমাকে কিছু লিখেছেন চ্যাটে, আমি একটু দেখি কি লিখছেন। আচ্ছা নুসরাত, আপনার মেসেজ পেয়েছি, ঠিক আছে। সো এখন আসেন আমরা কি করছি, আমরা হচ্ছে যে কোথায় ছিলাম,
আচ্ছা, আউটের পরে কোনো অপারেন্ড নাই। তারপর আমরা কি করছি? ৪ টা 1 বসাচ্ছি। ৪ টা 1 বসাচ্ছি কারণ এটা আমরা একটা কনভেনশন ফলো করছি। আমরা অলরেডি বলেছি SAP 1 হচ্ছে সিম্পলেস্ট কম্পিউটার। সো আমরা এটার মধ্যে কোনো কমপ্লেক্সিটি চাই না। আমরা সব ধরনের ইনস্ট্রাকশনকেই সেম ফরম্যাটে রাখতে চাই। সো আমরা আউট ইনস্ট্রাকশনকেও সেম ফরম্যাটে ৮ বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই। সেই কারণে আমরা কি করেছি? ৪ টা 1 দিয়েছি। এখন কেউ কোয়েশ্চেন করতে পারেন যে ৪ টা 1 দিলে কি কোনো চেঞ্জ হবে না? না, হবে না। কেন হবে না? আমি একটু পরে বলছি। সো এটাকেও যদি আমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করি কি পাবো? EFH, FFH, পরেরটার জন্য FFH। সো গেল। এবার দেখেন এই 0 থেকে 7 পর্যন্ত কিন্তু ইনস্ট্রাকশন। ধরেন আমরা কি করেছি? এতটুকু পর্যন্ত আমার কোড শেষ। এখন কোড শেষ, আমি চাইলে কি এখানেই পরবর্তী কোনো একটা ডাটা স্টোর করতে পারতাম বা কোনো একটা ইনস্ট্রাকশন কিছু একটা স্টোর করতে পারতাম। বাট আমরা একটা কোড শেষ করার পরে কয়েকটা FFH বা নো অপারেশন দিব। তাহলে কি হবে? ধরেন একটা কোড শেষ হবে, শেষ হয়ে পরের কয়েকটা সাইকেলে বা পরের কয়েকটা সময়ে সে কি করবে? জিনিসগুলাকে সে কোনো ভ্যালু যদি থেকেও থাকে সেগুলোকে সে ক্লিয়ার করে নেবে। সো আমরা একটা দুইটা নো অপারেশন দিয়ে পরবর্তীতে স্টোর করব পরের ভ্যালুটা। যেমন আমরা জানি কি 8H থেকে 16H বা FH, 8H থেকে FH পর্যন্ত আমরা কি করতে পারি? ডাটা স্টোর করতে পারি। সো আমি তো চাইলেই 8H এই ডাটাটা স্টোর করতে পারতাম। 9H থেকে কেন করছি? বিকজ এই যে আমরা বলছি আমরা সবসময় কি করে নিব? কয়েকটা নো অপারেশন দিয়ে নিব, একটা বা দুইটা শুরুতেও দিয়ে নিব, লাস্টেও দিয়ে নিব। যাতে আমাদের কোনো ভ্যালু যদি থেকে থাকে অলরেডি সেই ভ্যালুগুলো যেন সবগুলা ক্লিয়ার হয়ে যায় বা জাস্ট রিফ্রেশিং এর জন্য আমরা কয়েকটা নো অপারেশন দিয়ে নিব। এখন আসেন এই নো অপারেশনের জন্য আমরা কিন্তু কি করছি? FFH দিচ্ছি, অর্থাৎ প্রথমে 4 টা 1, পরেও 4 টা 1, হল্টের মতনই বেসিক্যালি নো অপারেশন আমরা FFH দিচ্ছি। এখন এই জিনিসগুলো তাহলে কি সেটা আগে একটু দেখি। এই যে এই জিনিসগুলা হচ্ছে ধরেন আপনি যখন LDA 9H পাচ্ছেন তার মানে কি লোড করব 9H এর ভ্যালুটাকে লোড করো। সো LDA দিয়ে বুঝাবে কি এই 4টা 0 বা 4টা 0 দিয়ে আমি বুঝবো লোড করব। সো লোড করব, ঠিক আছে। এইটা দিয়ে কি বুঝাবে? এটা দিয়ে বুঝাবে হচ্ছে আপনি এই যে অ্যাড্রেসটা আছে 1001 অ্যাড্রেসটা আছে। সো 1001 অ্যাড্রেসটা কোনটা? এইটা 9H অ্যাড্রেস বেসিক্যালি। সো 9H অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে সেটাকে আপনি লোড করেন অ্যাকুমুলেটরে। তাহলে অ্যাকুমুলেটরে আসলে লোড হবে কি? এই 10H টা লোড হবে বেসিক্যালি অ্যাকুমুলেটরের এই 10H টা লোড হবে। সো এই ডাটার রিপ্রেজেন্টেশনটা কি হবে? 1 এর জন্য 0001 এবং 0 এর জন্য কি হবে? 4টা 0। সো বাকিগুলো আসলে কি? কিছু ডাটা, এই যে দেখেন AH, সো AH এ কি ডাটা আছে? এটা আছে 18H। সো বাকিগুলো আসলে কিছু ডাটা আছে। এখন কেউ কোয়েশ্চেন করতে পারেন যে ম্যাডাম আউট এবং হল্টের ক্ষেত্রে কি হচ্ছে? আমরা এক্সট্রা এই যে এইগুলাও দিচ্ছি, তাহলে এগুলো সে খুঁজবে না যে এত নাম্বার মেমোরি লোকেশনে যাও। এটার মানে কি? FH। তার মানে এটাও তো হইতে পারে যে তুমি FH মেমোরি লোকেশনে যাও আগেরটার মতন। FH মেমোরি লোকেশনে যাও, হইতেই পারে। কারণ আগেটা তো কি করতেছিলাম? এই অ্যাড্রেসে চলে যাচ্ছিলাম, এখান থেকে এই অ্যাড্রেসে চলে যাচ্ছিলাম। তাহলে এখনো তো বলতে পারি যে এই অ্যাড্রেসে যাও। কিন্তু এই অ্যাড্রেসগুলোতে সে যাবে না। কেন যাবে না? কারণ হচ্ছে সে প্রথমে কিন্তু আগে ইনস্ট্রাকশন চেক করে। সবার প্রথমে স্যাপ কি করে? ইনস্ট্রাকশন চেক করে। সো যখন সে দেখবে আসলে 1110 পাইছে, তার মানে সে আসলে আউট ইনস্ট্রাকশন পাইছে এবং আউট ইনস্ট্রাকশনের পরের অপারেন্টটাকে আমাদের চেক করতে হয় না। সো তখন সে এই 4টা 1 এর অ্যাড্রেসে যাবে না। আবার যখন 4টা 1 সে পাবে ইনস্ট্রাকশন রেজিস্টারে প্রথম 4 বিট, তখন সে বুঝতে পারবে যে এটা আসলে একটা হল্ট ইনস্ট্রাকশন। সো হল্ট ইনস্ট্রাকশনের পরবর্তী 4 বিট সে আর কনসিডার করবে না। সো হল্ট এবং আউট দুইটাতেই যদিও আমি পরে 4টা বিট দেই, বাট এই 4টা বিট আসলে সে কোনো কাজে লাগাবে না। মাথায় নিবে না সে, কারণ সে আগেই দেখে ফেলবে যে আমার ইনস্ট্রাকশনটা আসলে কি, আউট বা হল্ট। সো এতটুকু পর্যন্ত কেউ বুঝেন নাই বা কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞাসা করে ফেলেন। ম্যাম, আমাদের যদি কখনো কোনো কিছু ইগনোর করতে হয় টেবিল রিলেটেড জিনিসপত্র, তখন সাধারণত আমরা জিরো দেই, এখানে ওয়ান কেন দিই? কারণ এই যে আমাদের এখানে হল্ট অপারেশনটা দিয়ে বুঝাচ্ছে কি 4টা 1 4টা 1। সো আমরা হল্ট দিয়ে হচ্ছে গিয়ে সবসময় নো অপারেশন দিয়ে বুঝাচ্ছি। মানে হল্টেও কি হয়? সবকিছু স্টপ থাকে। নো অপারেশনে আমরা কি করে রাখছি? জাস্ট সবকিছু স্টপ করে রাখছি। এবার বলতে পারেন যে এখানে আউট বা হল্টের পরে 4টা 1ই কেন দিলাম? আমরা তো 0 দিতে পারতাম। বাট ওই যে খেয়াল করে দেখেন আমরা সবকিছু কিন্তু আমরা নিজেরা ডিজাইন করি না। এগুলা কোনো একটা ডেভেলপার ডিজাইন করে দিয়ে গেছে। সো তাদের ডিজাইনের কনভেনশনটাই আমরা ফলো করি বেসিক্যালি। এবং দেখেন আরো একটা ক্ষেত্রে আরো খুব সহজ যদি একটা অ্যান্সার দিতে চাই, যে আপনি যদি এখানে যদি ধরেন এটা দিবেন, এটা না, ধরেন উপরেরটায় আসেন, এটাতে আপনি 000H দিতেছেন। সো এইচ বলতেছি, 4টা 0 দিচ্ছেন বাইনারিতে। সো তাহলে তখন কি হইতো দেখেন, তখন কিন্তু সে এখানেও ধরেন 4টা 0 দিছি। কোনো কারণে ধরেন
জাস্ট সিম্পলি কোনো একটা কারণে ধরেন সে ভুলে হইলেও সে কোথায় চলে গেল, প্রোগ্রাম কাউন্টারের 000 তে চলে গেল, সরি র্যামের 000 তে চলে গেল, তখন সে কি করবে? তখন সে কিন্তু এই ইনস্ট্রাকশন নিয়ে কাজ করবে। বাট আপনি জেনারেল সেন্সে যদি চিন্তা করেন, আমরা কিন্তু এই 16 বিটের মধ্যে আমাদের প্রোগ্রাম লেখার চেষ্টা করব। সো 16 বিটের মধ্যে যদি আমরা একটা ঠিকঠাক প্রোগ্রাম লিখি, লাস্ট স্টেজে কি হইতে পারে? ইদার হল্ট হইতে পারে অথবা খালি থাকতে পারে। কোনো ডাটা থাকার চান্স আসলে খুবই কম থাকে, কারণ আমরা আহামরি খুব বড় কোনো প্রোগ্রাম কিন্তু লিখি না স্যাপে। সো লাস্টের যে মেমোরি অ্যাড্রেসটা আছে সেটা বেশিরভাগ সময় এই নো অপারেন্ডই থাকার কথা থাকে, মোস্ট অফ দ্য টাইম। সো সেই ক্ষেত্রে আসলে আপনি এই অ্যাড্রেসটা দিয়ে যদি আপনি যদি এখানে 4টা 1 দেনও, কোনো কারণে যদি এখানে যায়ও, এখানে গিয়ে সে আসলে কি পাবে? এখানে গিয়ে সে আসলে নো অপারেশনই পাবে, এফএফএইচই পাবে। সো আসলে ওখানে গেলেও আসলে কোনো ক্ষতি নাই। সো বেসিক্যালি এই কারণে হচ্ছে কি 4টা 1 দেওয়া হয়। আর যদি একদম সলিড অ্যান্সার চান তাহলে সেটা হচ্ছে যে কনভেনশন হিসেবে এটাকে ইউজ করা হয়। বুঝতে পেরেছেন? জি ম্যাম। 4টা 0 দিলে তো মানে র্যামের ফার্স্ট অ্যাড্রেস 0H এ যেত, তখন কি কোনো প্রবলেম হতো? হ্যাঁ, তখন সেই যে ইনস্ট্রাকশনটাকে পিক আপ করতো, এই ইনস্ট্রাকশনটাকে পিক আপ করে সেই ইনস্ট্রাকশনটাকে নিয়ে আবার কাজ করা শুরু করতো। বাট ইনস্ট্রাকশন তো আসলে কাজ করা শুরু করার কথা না, তার আসলে আউট বা হল্ট করার কথা। FFH থাকলে আউট বা হল্ট হয়। এফএফএইচ থাকলে আউট বা হল্ট হয় না। আপনি যখন আউটের জন্য একরকম, আউটের জন্য দেখেন ইএফএইচ এবং হল্টের জন্য হচ্ছে এফএফএইচ। আপনি যখন 4টা 1 দিচ্ছেন, 4টা 1 দিলে সে কি হচ্ছে? এখানে আসতেছে, এফএইচ আসলো এই জায়গায়, এখানে এসেও সে কি পাবে? এই এফএফএইচই পাবে, সে আবার এই এফএইচ এ আসবে বেসিক্যালি। সো আসলে হল্ট বা আউট, আউট হবে না, বেসিক্যালি হল্টই হবে। এফএফএইচ পাইলে তো আসলে সবসময় হল্টই হবে। আর আউটের জন্য সে প্রথম এটা চেক করেই তো আসলে পরবর্তীটা চেক করছে না। সো আউটের জন্য এই এতটুকু প্রথম 4 বিটই যথেষ্ট। বুঝতে পেরেছেন? রোল 24 না আপনি? জি ম্যাম। ম্যাম এখন আচ্ছা একটু ক্লিয়ার হয়নি। আচ্ছা, কোথায় কনফিউশন আবার বলো। ম্যাম আউটের জন্য ফার্স্ট 4 বিট তো 3টা 0 1, তাহলে ম্যাম তিনটা পরের কি 1 0। হ্যাঁ ম্যাম 3টা 1 0, তাহলে ম্যাম পরের 4টা 1 এর জন্য যে লাস্টে FFH হচ্ছে ওটা তাহলে মানে ইম্পর্টেন্ট না। না, এই যে একটু আগে কিন্তু বলেছি একবার, যে আমি আরেকবার আপনাকে একটু বলি যে আমরা আউট এবং হল্ট আমরা জানি, জাস্ট এটার সাথে দেখেন কোনো অপারেন্ট কিন্তু নাই বা কোনো ডাটা কিচ্ছু নাই, জাস্ট আউট এবং হল্ট, ওরা নিজেরাই কমপ্লিট ইনস্ট্রাকশন। সো আউট এবং হল্টের জন্য তাহলে আমাদের কি জাস্ট এই প্রথম 4 বিটই যথেষ্ট। কিন্তু আমরা কি করি, আমরা যেহেতু স্যাপটাকে সিম্পলেস্ট রাখতে চাই, একটা নির্দিষ্ট ফরম্যাটে সবকিছু রাখতে চাই, যে আমরা চেক করতে চাই না এটা কি 4 বিটের না 8 বিটের, যে কোনো ইনস্ট্রাকশন পেলে আমি 8 বিট বানাই দিব। সো সেক্ষেত্রে কি করা হয়, সেক্ষেত্রে কনভেনশন হিসেবে পরবর্তীতে আরো 4টা 1 যোগ করে দেওয়া হয়। তাহলে 4টা 1 যোগ করে দিলে আমার অসুবিধা বা সুবিধাটা কি, যে ধরেন আমি আউট পেলাম, এই ইনস্ট্রাকশনটা পাইছি কোনো কারণে, আমি যখন দেখবো যে 1110 মানে হচ্ছে আসলে আউট ইনস্ট্রাকশন, তখন আমি আর এই পরবর্তী ইনস্ট্রাকশনটা নিয়ে মাথায় ঘামাবো না, পরবর্তী ইনস্ট্রাকশন না সরি, পরবর্তী 4 বিট নিয়ে আসলে মাথায় ঘামাবো না। যখন দেখবো আমি 4টা 1 পাইছি, তার মানে আমি আসলে হল্ট পাইছি। সো হল্ট পাইলে পরে 4টা বিট আর কি আছে সেটা আমার আর দেখার দরকার নেই। এবার বুঝতে পারছেন? জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা, সো আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে আমি হচ্ছে নেক্সট স্লাইডে মুভ করলাম। সো এই জিনিসগুলো আমরা আসলে কেন শিখি, কারণ স্যাপ ওয়ানের ইনস্ট্রাকশনটা হচ্ছে আমরা খুব র্যান্ডমলি যেই মাইক্রোপ্রসেসরটা ইউজ করি 8085, 8080 হচ্ছে খুব ওয়াইডলি ইউজ হয়, বাট এখন আসলে 8085 বা 8086 ইউজ হয়। সো যাই হোক, 8080 এবং 8085 এর সাথে স্যাপ ওয়ানের ইনস্ট্রাকশন গুলো হচ্ছে আপওয়ার্ড কম্পেটিবল। এখন কেউ কেউ কোশ্চেন করতে পারেন আপওয়ার্ড কম্পেটিবিলিটা কি। এটা হচ্ছে, মনে করেন আমি এখন একটা সিস্টেম বানাইছি, ধরেন উইন্ডোজ না, মাইক্রোসফট ওয়ার্ড, ধরেন ওয়ার্ডের আপনি 7 ভার্সন ইউজ করছেন। এখন আমি আপনাকে 10 ভার্সনের কোনো একটা ডকুমেন্ট আপনাকে পাঠাইলাম, আপনি ডকুমেন্টটা কিন্তু ঠিকই লোড করতে পারবেন, হয়তো ফরম্যাট চেঞ্জ হয়ে যাবে বাট লোড কিন্তু করতে পারবেন। হয়তো আপনি যেরকম ইন্ডেন্টেশন দিয়েছেন, যেরকম স্পেসিং রেখেছেন, স্পেসিং গুলো চেঞ্জ হয়ে যাবে। সো এগুলাকে আমরা বলি হচ্ছে আপওয়ার্ড কম্পেটিবিলিটি। অর্থাৎ আমি একটা ওল্ড ভার্সন, কোন একটা কিছু আমি একটা ওল্ড ভার্সন, আপনি যখন আমাকে ডেভেলপ করবেন, ডেভেলপ করার পরে আমার ডেভেলপ ভার্সনটার কিছু হইলেও আমি সিস্টেম থেকে ইনপুট নিতে পারবো বা সেটাকে রিড করতে পারবো, কোন একটা কাজ করতে পারবো। বাট যদি আপওয়ার্ড কম্পেটিবল না হতাম তাহলে কি করতাম, আমার উপরের ভার্সনকে বা আমার আপগ্রেডেড ভার্সনকে আমি আসলে চিনতামই না, আমার আপগ্রেডেড ভার্সন নিয়ে আমি কোনো কাজই করতে পারতাম না। সো আসলে স্যাপওয়ানের ইনস্ট্রাকশন গুলো আসলে কি 8080 বা 8085 এর সাথে আপওয়ার্ড কম্পেটিবল, মানে হায়ার ভার্সনকেও সে স্যাপওয়ানের ইনস্ট্রাকশন গুলো কিছুটা হলেও চিনতে পারে। কারণ কি দেখেন, আপনারা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কিন্তু অলরেডি করছেন অ্যাড সাব আউট, এগুলো কিন্তু করছেন অলরেডি। সো কিছুটা হলেও কিন্তু মিল আছে। সো এই কারণে আমরা বলছি হচ্ছে আপওয়ার্ড কম্পেটিবল। এখন আসেন ফেচ সাইকেল।
ফেজ সাইকেল কি? আমরা এই যে SAP1 এর ইনস্ট্রাকশন গুলো যে কাজ করব, এই ইনস্ট্রাকশন গুলোকে দিয়ে কাজ করানোর জন্য আমরা অলরেডি বলছি যে আমাদের 12 বিটের ওয়ার্ড আছে, সেখানে আমরা কিছু কন্ট্রোল বিট জেনারেট করব। সো এই কন্ট্রোল বিটটা কোথায় জেনারেট হয়? কন্ট্রোলার বা সিকোয়েন্সারে। সেটাই হচ্ছে আমাদের এই SAP1 এর কন্ট্রোল ইউনিট, কন্ট্রোলার বা সিকোয়েন্সারটা। সো সেখানে আমরা বিভিন্ন টাইমিং স্টেটে বা বিভিন্ন টি স্টেটে কি করি? বিভিন্ন বিট জেনারেট করি। সো আমরা জানি SAP1 কি করে? 6টা সাইকেলে কাজ শেষ করে। যে কোনো ইনস্ট্রাকশনই পাক না কেন সে 6টা সাইকেলে কাজ শেষ করে। সো T1, T2, T3, T4, T5, T6 এটা শেষ করে সে আবার কি করে? T1 এ ব্যাক করে। সো এই কারণে আমরা এটাকে একটা রিং কাউন্টার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। রিং কাউন্টারের কাজ কি? 1 থেকে 2 তে যায়, 2 থেকে 3 তে যায়, 3 থেকে 4 এ যায়, 4 থেকে আবার 1 এ আসে, মানে সার্কুলার ওয়েতে ব্যাক এক এক করে ইনক্রিমেন্ট করে আবার ব্যাক করে। সো দেখেন ফার্স্টে কি হবে? T1 স্টেটটা এক্সিকিউট হবে, T1 হয়ে গেলে T2 হবে, T2 হয়ে যাওয়ার পর T3 হবে, তারপর T4, T5, T6। এখন দেখেন এগুলাকে আমরা যদি রিপ্রেজেন্ট করতে চাই, দেখেন T1 কে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এইভাবে, লাস্ট বিটটা 1 LSB-টা, T2 হচ্ছে সেকেন্ড বিটটা 1। খেয়াল করে দেখবেন এগুলো কিন্তু কোনো বাইনারি রিপ্রেজেন্টেশন না। এতটুকু পর্যন্ত মনে হতে পারে বাইনারি রিপ্রেজেন্টেশন, বাট T3 দেখেন, T3 কিন্তু কোনো বাইনারি রিপ্রেজেন্টেশন না। T3 হচ্ছে 3 নাম্বার বিটে 1, অর্থাৎ আমি যখন T3 স্টেটে আছে 3 নাম্বার বিটে কাজ হচ্ছে। T4 এ কি হবে? 4 নাম্বার বিটে 1, T5 এ 5 নাম্বার বিটে 1, T6 এ T6 এ 6 নাম্বার বিটে 1। সো আমরা এগুলো হচ্ছে এক একটা আমাদের টি স্টেট। বেসিক্যালি এটা দিয়ে বোঝায় যে আপনি যখন T1 স্টেটে বা T6 স্টেটে আছেন, বাকি কোনো স্টেটেই কাজ হচ্ছে না, জাস্ট T6 স্টেটে বা T6 এ গিয়ে কাজ হচ্ছে। সো এখন আসেন, অলরেডি বলে ফেলছি আমরা কি করি, রিং কাউন্টারে 00001 থেকে শুরু করে আবার সাইকেলটাকে রিপিট করি। আচ্ছা, এবং প্রত্যেকটা স্টেট অর্থাৎ T1 বলেন, T2 বলেন, T3 বলেন, T4 বলেন, T5 বলেন, T6 বলেন, প্রতিটা স্টেট ইনিশিয়ালি একটা নেগেটিভ ক্লক পালস দিয়ে শুরু হয় এবং এটা নেগেটিভ ক্লক পালসে শেষ হয়। নেগেটিভ ক্লক পালস কেন নেই, পজিটিভ না নিয়ে, সেটা আমরা একটু পরে দেখবো, বাট আমরা নেগেটিভ ক্লক পালস দিয়ে শুরু করি। আচ্ছা, আমরা SAP1 এর যে কোনো ইনস্ট্রাকশনে কি করি? 6টা সাইকেল দিয়ে কমপ্লিট করি। সো 6টা টি স্টেট হয় এবং এই টি স্টেট 6টা টি স্টেটের মাধ্যমে আমাদের কি হয়? প্রতিটা ইনস্ট্রাকশন ফেচ এবং এক্সিকিউট হয়। সো আমরা যদি রিং কাউন্টারের টাইমিং ডায়াগ্রাম দেখি, দেখেন কেবলমাত্র T1 স্টেটে কেবলমাত্র T1 অ্যাক্টিভ আছে, T2 স্টেটে T2 এর সিগন্যালটা অ্যাক্টিভ আছে, T2 হাই হয়ে আছে, T3 স্টেটে T3 হাই, বাকি সব হচ্ছে লো, T4 এ হচ্ছে T4 হাই, বাকি সব লো, T5 এও এরকম, T6 এও এরকম, আবার T6 শেষ হয়ে T1 এ কি হবে? T1 হাই, বাকি সবকিছু লো। সো এটা জাস্ট রিং কাউন্টারের টাইমিং ডায়াগ্রাম। এখন আসেন এখান থেকে আমাদের বোঝার জিনিস, আমরা SAP1 এর প্রতিটা ইনস্ট্রাকশন কিভাবে কাজ করে সেটা এখন দেখব। মনে করেন আমাদের প্রথম ইনস্ট্রাকশনটা আছে হচ্ছে, জাস্ট এক্সাম্পল, ইনস্ট্রাকশন আছে হচ্ছে LDA 9H, এই ইনস্ট্রাকশনটা পারফর্ম করতে চাই। সো এই ইনস্ট্রাকশনটাকে আমাদেরকে দুই ধাপে সম্পন্ন করতে হবে, একটা হচ্ছে ফেচিং সাইকেল, একটা হচ্ছে এক্সিকিউশন সাইকেল। সো ফেচ সাইকেলে যদি আমরা দেখি, ফেচ সাইকেলটা কতটুকু হবে, এক্সিকিউশন সাইকেলটা কতটুকু হবে, সেটা আমরা পরে দেখি, পরে বলবো বেসিক্যালি। সো আমরা জাস্ট এখন দেখি যে কাজ করে কিভাবে। সো আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে প্রোগ্রাম কাউন্টার, ধরেন এখানে আছে প্রোগ্রাম কাউন্টার, এই জায়গায় আছে, ধরেন এটা হচ্ছে আমাদের র্যাম, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস নাম্বার হচ্ছে 00008, এখানে আমাদের এই ইনস্ট্রাকশনটা আছে LDA 9H। সো মনে করেন আপনি একটা প্রোগ্রাম এভাবে স্টোর করে রাখছেন, তার মানে প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু এখন কততে? 0008। সো 4টা 0H এ আছে, সো আচ্ছা H না তো, সরি এটা বাইনারি হবে, সরি 4টা 0 অ্যাড্রেসে আছে বা 0H অ্যাড্রেসে আছে। সো প্রথম কাজ কি? পিসি কে আমাকে বলতে হবে এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা সে কি করবে? মেমোরি অ্যাড্রেস রেজিস্টারের কাছে পাঠিয়ে দিবে। সো পিসি হচ্ছে প্রোগ্রাম কাউন্টার, প্রোগ্রাম কাউন্টার ফার্স্টে কি করবে? এই যে 0000 এই ভ্যালুটাকে সে কি করবে? ডব্লিউ বাসে পাঠিয়ে দিবে। সো পাঠাইলো, এই ভ্যালুটা এখানে আসলো, আসার পরে কি করবে? এই ভ্যালুটা এখান থেকে মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে লোড হয়ে যাবে। সো মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে আমাদের এটাকে লোড করতে হবে। সো মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে লোড করলো। আমরা জানি পিসি থেকে যে কোনো ভ্যালু যদি আমরা বের করে দিতে চাই বা যে কোনো ব্লক থেকে আমরা ভ্যালু যদি ডব্লিউ বাসে থ্রো করতে চাই, আমাদের ই পিনটাকে অ্যাক্টিভ করতে হয়। সো আমাদের ইপি পিনে আমরা তাহলে কি দিব? ইপি পিনটাকে অ্যাক্টিভ করতে হবে, সেজন্য আমরা ইপি পিনে দিব 1 এবং মেমোরি অ্যাড্রেস রেজিস্টার আমাদের লোড করতে হবে। সো লোড করার জন্য আমরা এল পিনকে অ্যাক্টিভ করি, সো এলএম বার পিনটাকে অ্যাক্টিভ করব, তাহলে এলএম বারে আমাদের দিতে হবে হচ্ছে 0। সো খেয়াল করে দেখেন
এখানে ডার্ক অংশগুলো দিয়ে বোঝাচ্ছি ইনঅ্যাক্টিভ, কাজ করছে না, এবং লাইটটা হচ্ছে কাজ করছে। তার মানে পিসি থেকে এই প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুটা কোথায় আসলো? ডব্লিউ বাসে আসলো, ডব্লিউ বাস থেকে মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে বা এমএআর এ লোড হইলো। সো এটা হচ্ছে আমাদের T1 স্টেটের কাজ। প্রথম কাজটা জাস্ট প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুটা র্যামকে দিয়ে দেওয়া, এতটুকু। সো এতটুকু বুঝেন নাই এমন কেউ কি আছেন বা কনফিউজড? হ্যাঁ বলেন। EP1 কেন? EP1 কারণ দেখেন ইপির উপর কোনো বার নাই, ইপি কে অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ হাই, সেই জন্য ইপিতে আমরা 1 দিয়েছি। বুঝতে পেরেছেন না কনফিউজড এখনো? হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন নাই? বাকিরা বুঝছেন সবাই? জি ম্যাম। আচ্ছা, তাহলে বুঝে থাকলে আমাকে একটা প্রশ্নের অ্যান্সার দেন তো। এখানে পিসি এবং এমএআর এই দুটাতে অ্যাক্টিভ আছে, সেটা তো বুঝলাম। কন্ট্রোলার কেন অ্যাক্টিভ? ইনিশিয়ালাইজ হচ্ছে, আর এগুলো ক্লিয়ার করার জন্য লাগে ইনিশিয়াল স্টেটে। ক্লিয়ার তো একদম T1 স্টেটের আগেই করে দিয়ে আসছি, মনে করেন শুরুর আগেই তো সব ক্লিয়ার করে নিয়েছি, তাহলে আসলে কেন লাগবে? কন্ট্রোলারটাকে কেন দরকার আমাদের? ম্যাম ইনস্ট্রাকশনটা তো কন্ট্রোল সিকোয়েন্স এর মধ্যে। ভেরি গুড। হ্যাঁ, আমরা কি করছি, যদি আমরা কন্ট্রোলারকে অ্যাক্টিভ না রাখি তাহলে এই যে আমি ইপি এলএম এগুলোকে 1-0 করতেছি, এগুলো আমি দিব কোথায়? সবকিছুকে তো কন্ট্রোল করে আসলে কন্ট্রোলার। সো আমি এই যে এই বিটগুলোকে এরকম দিচ্ছি, এটা তো আমাকে কন্ট্রোলারেই আসলে পাঠাইতে হবে। আমি তো জাস্ট এখানে ভ্যালু দিয়ে লাভ নেই, এই ভ্যালুগুলোকে কোথায় পাঠাইতে হবে? আসলে কন্ট্রোলারে পাঠাইতে হবে, সিগন্যালগুলো কন্ট্রোলার থেকে জেনারেট হবে। তাইলে না আমি এই যে ইপিতে 1 এবং এলএম এ 0 দিতে পারবো। এই কারণে সবসময় দেখবেন আমাদের কন্ট্রোলারটা অ্যাক্টিভ আছে। কন্ট্রোলার অ্যাক্টিভ না থাকলে তো কোনো কাজই করবে না। কন্ট্রোলারটা তো এই স্যাপ1 এর হার্টের মতো। আপনি যদি হার্টবিট বন্ধ করে দেন মানুষ যেমন বাঁচবে না, সো এই কন্ট্রোলারকে যদি অফ করে দেন তাহলে তো আপনাদের এই যে স্যাপ1 এটা কোনো কাজ করবে না। সো এটা ছিল আমাদের T1 স্টেট। এবার আসেন তাহলে T1 স্টেটকে আমরা বলবো হচ্ছে অ্যাড্রেস স্টেট। কেন আমরা অ্যাড্রেস স্টেট বলি? কারণ দেখেন প্রোগ্রাম কাউন্টার থেকে আমরা যদি আরেকবার একটু দেখি, প্রোগ্রাম কাউন্টার থেকে আমরা কি করছিলাম, এই র্যামের অ্যাড্রেসটা পাঠাচ্ছিলাম মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে। সো এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে অ্যাড্রেস স্টেট। অ্যাড্রেস স্টেট কারণ এই অ্যাড্রেসটা আমরা কি করি, মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে ট্রান্সফার করি। এবং তাহলে আমাদের এই সিগন্যালটা কন্ট্রোলার বিটের যে সিগন্যালটা সেটা কি হবে, কন্ট্রোল ওয়ার্ডটা জাস্ট ইপিতে 1 এবং এলএমএ 0 1-0 এবং বাকি সবকিছু ইনঅ্যাক্টিভ থাকবে। ইনঅ্যাক্টিভ কিভাবে দেখেন, সিপি হচ্ছে অ্যাক্টিভ হাই, এই জন্য আমরা 0 দিচ্ছি। ইনঅ্যাক্টিভ রাখতে চাচ্ছি, অ্যাক্টিভ লো করে মানে লো করে দিছি, অ্যাক্টিভ লো হতো না, লো করে দিছি। সি বার এটা হচ্ছে অ্যাক্টিভ লো, 0 দিলে অ্যাক্টিভ হয়, সো আমরা এটাকে ইনঅ্যাক্টিভ করতে চাচ্ছি, 1 দিয়ে দিছি। বাকিগুলো সেম এভাবে আছে। সো পরীক্ষার হলে কিরকম কোশ্চেন আসতে পারে, আপনাদের কোশ্চেন আসতে পারে হচ্ছে, আমি যেটা করতে পারি আপনাদেরকে রুটিন গুলা জেনারেট করতে বলতে পারি, সেক্ষেত্রে আপনাদের এগুলো মনে রাখতে হবে এই 12টা বিট। আবার এমনও করতে পারি যে ধরেন আমি এই 12টা বিট আপনাদেরকে দিয়ে দিলাম, অর্থাৎ এই অংশটুকু আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা বিটগুলো জেনারেট করবেন, বিটের নামগুলো আমি দিয়ে দিলাম, কিন্তু দিলাম এমন ভাবে যে সিপি এর জায়গায় দিলাম ইপি, ইপি এর জায়গায় দিলাম সিপি, অর্থাৎ অর্ডার গুলো শাফল করে দিতে পারি। সো বুঝতে হবে কোনটা আসলে কি কাজ করতেছে, মুখস্থ করলে হবে না। আরো একটা কাজ করতে পারি, ধরেন এই সিটা দেখেন অ্যাক্টিভ লো, আমি এটাকে কি করতে পারি, অ্যাক্টিভ হাই করে দিতে পারি, অর্থাৎ অ্যাক্টিভ লো গুলাকে অ্যাক্টিভ হাই করতে পারি, অ্যাক্টিভ হাই গুলাকে অ্যাক্টিভ লো করতে পারি। ইউটা হাই আছে সেটাকে হয়তো অ্যাক্টিভ লো করে দিচ্ছি। অর্থাৎ এগুলো বুঝে বুঝে করতে হবে কোনখানে 0 দিব কোনখানে 1 দিব, জাস্ট সবসময় যে একই রকম এই জাস্ট 5E3 ভ্যালু আসবে এটা কিন্তু না। সো যাই হোক, এবার আসেন 12 বিট। তো 12 বিটকে আমরা হেক্সায় প্রকাশ করব 4 বিট 4 বিট করে নিয়ে। এটার জন্য পাবো, এই অংশের জন্য পাবো হচ্ছে 5, এই অংশের জন্য এই অংশের জন্য 3। সো এটা হচ্ছে আমাদের হেক্সা রিপ্রেজেন্টেশন। তাহলে আমরা কন্ট্রোল ওয়ার্ডটা কি হবে আমাদের T1 স্টেটের জন্য 5E3। সো এতটুকু কেউ না বুঝে থাকলে প্রশ্ন করে ফেলেন। এনিওয়ান? আচ্ছা, সবাই বুঝছেন। আরেকটা কোশ্চেনও থাকতে পারে যে 12 বিটের সিকোয়েন্স আমি দিয়ে দিলাম, কন্ট্রোল বিটগুলো জেনারেট করে দিলাম, আপনাদেরকে সেখান থেকে বুঝতে হবে যে আমি এখন কোন স্টেটে আছি এবং সেই স্টেটের জন্য ব্লক ডায়াগ্রাম বা এই যে একটু আগে যেটা আমরা দেখলাম এইটা এইটা জেনারেট করতে হতে পারে। এগুলো কিন্তু আঁকতে হবে, এগুলো আঁকবেন এবং কি করবেন, এই কন্ট্রোল বিটগুলা সাথে লিখে দিবেন। এখন এক্সাম হলে কি আপনি বসে বসে এগুলো কি ডার্ক করবেন? কোনো মানেই হয় না, এগুলো ডার্ক করার তো কোনো দরকার নেই। আপনি কি করবেন, আপনার জাস্ট যেগুলো অ্যাক্টিভ সেগুলোকে আপনি কি করতে পারেন, হাইলাইট করে দিতে পারেন। সেগুলোও কি বসে বসে ডার্ক করবেন? দরকার নাই, আপনি জাস্ট একটা টিক চিহ্ন দিয়ে দেন, সাইড নোট দিয়ে দিবেন, যে টিক চিহ্ন দিয়ে বলে দিবেন যে এই দুইটা হচ্ছে আমার অ্যাক্টিভ, টিক চিহ্নের মার্কগুলো হচ্ছে অ্যাক্টিভ। বা পাশে লিখে দিতে পারেন পিসি কন্ট্রোলার এগুলো হচ্ছে অ্যাক্টিভ এবং বিটগুলো দিয়ে দিতে পারেন। আচ্ছা,
এখন আসেন T2 স্টেট। T2 স্টেটে কি হয় দেখেন, এটা একটু আমাদের জন্য নতুন কনসেপ্ট। আমরা যখন সিপিপি তে কোড করেছি বা সি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং করেছি, তখন আমরা জেনেছি যে পয়েন্টার আছে। পয়েন্টার নামে একটা জিনিস আছে এবং পয়েন্টারের কাজ কি? ধরেন আপনি পয়েন্টারটা কাইন্ড অফ এই লাইনে পয়েন্ট করে আসছে। আপনি যখন এই লাইনের কাজ করতেছেন, তখন কিন্তু পয়েন্টার নেক্সট লাইনে পয়েন্ট করবে। অর্থাৎ আমরা যখন স্যাপের মেমোরি লোকেশন প্রোগ্রাম কাউন্টার থেকে ফার্স্টে কি বসাই দিলাম 0000, এটা এখানে পাঠাইছি প্রোগ্রাম কাউন্টার থেকে ভ্যালুটাকে মেমোরিতে পাঠিয়ে দিছি। এখন প্রোগ্রাম কাউন্টারকে পরবর্তী স্টেপের জন্য রেডি হয়ে থাকতে হবে না? সো প্রোগ্রাম কাউন্টার কি করবে, তার ভ্যালুটাকে 1 বাড়ায় এই 0001 এই অ্যাড্রেসে চলে আসবে। অ্যাড্রেসে স্টোর হয়ে থাকবে, মানে পিসি এর ভ্যালু এটা যেহেতু সে পাঠাই দিছে আর তার কোনো কাজ নেই, সে তখন তাহলে পিসি কাকে পয়েন্ট করে থাকবে, পরবর্তী অ্যাড্রেসকে পয়েন্ট করে থাকবে। পিসি আর এখন একে পয়েন্ট করবে না, পরবর্তী অ্যাড্রেসকে পয়েন্ট করবে ঠিকই, কিন্তু দেখেন মেমোরি অ্যাড্রেস রেজিস্টারও পাঠায় নাই, র্যামেও পাঠায় নাই, কোথাও পাঠায় নাই, কিন্তু জাস্ট ভ্যালুটাকে 1 বাড়ায় দিবে প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু। সো ভ্যালুটাকে 1 বাড়ায় দেওয়ার জন্য এই সিপি দিলে হচ্ছে ইনক্রিমেন্ট হয়। সো আমরা সিপি সিগন্যালটাকে হাই করে দিব, তাহলে সিপি ইজ ইকুয়াল টু জাস্ট 1 হবে, আর বাকি সবকিছু ইনঅ্যাক্টিভ থাকবে এবং কন্ট্রোলারটা অ্যাক্টিভ থাকবে, এটা আমরা জানি। সো তাহলে আমাদের এটার জন্য তাহলে কন্ট্রোল ওয়ার্ড কি হবে একটু দেখি। এটার জন্য তাহলে কন্ট্রোল ওয়ার্ড হবে হচ্ছে আমাদের জাস্ট সিপি ইজ ইকুয়াল টু 1, আর বাকি সবকিছু কি, বাকি সবকিছু ইনঅ্যাক্টিভ থাকবে। এবং এই স্টেটটাকে আমরা বলি হচ্ছে ইনক্রিমেন্ট স্টেট, কারণ প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু আমরা 1 ইনক্রিমেন্ট করি। সো এটা হচ্ছে T2 স্টেট, T1 স্টেট এবং T2 স্টেট। আরেকটা জিনিস আমি একটু বলার কথা খেয়াল ছিল না, খেয়াল করে দেখেন এই যে আমাদের T1 স্টেটটা ছিল, এই T1 স্টেটে পিসি থেকে এমএআর এর ভ্যালু লোড হচ্ছে, এখান থেকে এখানে ভ্যালু লোড হচ্ছে, কিন্তু এমএআর র্যাম এটা কিন্তু ডিরেক্টলি কানেক্টেড, কোনো ডব্লিউএমএস এর মাধ্যমে কানেক্টেড না। সো এমএআর এ যদি এমন আছে ধরেন ভ্যালু আসছে 0000, সো এমএআর এর ভ্যালুটা কিন্তু র্যামে চলে আসছে অলরেডি, র্যামে চলে আসছে, র্যামের কাজও হয়ে গেছে, কিন্তু যেহেতু ডিরেক্টলি কানেক্টেড এই জন্য ভ্যালু চলে আসছে, কিন্তু আমরা এই র্যামের ভ্যালুটা ডব্লিউএস এ পাঠাবো না। তার মানে T1 স্টেটেই আসলে এমএআর থেকে র্যামে ভ্যালু চলে আসছে, কিন্তু আমরা এগুলো দেখাবো না, কারণ কি আমরা ধরে নিব এটা T2 স্টেটে হয়, এটা আসলে সরি T2 না T3 স্টেটে হয়, এটা আসলে T3 স্টেটের কাজ, কিন্তু বেসিক্যালি T1 স্টেটে এমএআর থেকে ভ্যালু র্যামে চলে আসে। সো T1 স্টেট দেখলাম, T2 স্টেট দেখলাম, এবার আসেন T3 স্টেট। T3 স্টেটে কি হবে, T3 স্টেটে আমরা জানি মেমোরি অ্যাড্রেস রেজিস্টার থেকে র্যামে ভ্যালুটা লোড হয়, যেটা আসলে বেসিক্যালি T1 স্টেটই হয়ে গেছে, যেটা আমি বললাম। সো এমএআর এ ধরেন ভ্যালু ছিল কত 0000, এবং র্যামের 0000 অ্যাড্রেসে কি ছিল, এই অ্যাড্রেসে ছিল হচ্ছে ভ্যালু ওই যে LDA 9H ধরেন আছে। সো LDA 9H মানে কি, LDA এর জন্য 0000 চারটা এবং 9H এর জন্য হবে হচ্ছে 1001। সো তাহলে এমএআর কি করবে, এই ভ্যালুটা র্যাম কে দিবে। সো র্যামের কাছে এই ভ্যালুটা আসলো 0000। সো র্যাম কি করবে, এই অ্যাড্রেস থেকে তার র্যামের মধ্যেই তো আছে, সো র্যামের এই 0000 এই অ্যাড্রেস থেকে কন্টেন্টটাকে বের করে নিয়ে আসবে। সো কন্টেন্টটা কি হয়ে যাবে, এখানে র্যামের কন্টেন্ট 00001001। সো বের করলো অ্যাড্রেসটাকে, কন্টেন্টটাকে নিয়ে আসলো নিজের মধ্যে। সো আমরা এই অ্যাড্রেসটাকে কি করব, ডব্লিউ বাসে পাঠিয়ে দিব। সো আমরা জানি যে কোনো ব্লক থেকে ডব্লিউ বাসে থ্রো করতে হইলে কি করতে হয়, আমাদেরকে পিন এনেবল করতে হয়। সো র্যামের একটা সি পিন আছে, র্যামে লোড করার এক্সটার্নালি লোড করার কিছু নাই, কারণ এমএআর এর সাথে র্যাম ডিরেক্টলি কানেক্টেড, লোডের কোনো অপশন নাই যেহেতু ডিরেক্টলি কানেক্টেড। যদি ডব্লিউ বাসের মাধ্যমে কানেক্টেড হইতো তাহলে আমরা লোড করতাম। সো র্যাম কি করবে, এই সি সিগন্যালটা জেনারেট করবে, অর্থাৎ সি ইজ ইকুয়াল টু আমরা 0 দিব। সো সি ইজ ইকুয়াল টু 0 পেলে সে কি করবে, সেই ভ্যালুটাকে থ্রো আউট করে দিবে হচ্ছে ডব্লিউ বাসে। এটা হচ্ছে আমাদের ডব্লিউ বাস। সো ডব্লিউ বাসে থ্রো আউট করে দিলাম, তাহলে এখন ইনস্ট্রাকশন রেজিস্টারে এই 8 বিট চলে আসবে। তার মানে ইনস্ট্রাকশন রেজিস্টার এখন কি আসবে 0000 এবং 1001। ফাইন, এখন এই ভ্যালুটাকে তো ইনস্ট্রাকশন রেজিস্টারে পাঠাচ্ছি, ইনস্ট্রাকশন রেজিস্টারে লোড করতে হবে। লোড করার জন্য কি ভ্যালুটাকে আমরা কি করব, লোড করার জন্য আমাদের এলআই পিনটাকে অ্যাক্টিভ করতে হবে। সো এলআইটা যেহেতু অ্যাক্টিভ লো, সো এলআই এ আমরা 0 দিব। সো এলআই ইজ ইকুয়াল টু 0 পেলে সেই ইনস্ট্রাকশন রেজিস্টারে ভ্যালু লোড করবে। সো এতটুকু পর্যন্ত বুঝেন নাই এমন কেউ কি আছেন বা কনফিউজড আছেন এটার মধ্যে? ম্যাম কন্ট্রোলে সি তে 1 দিচ্ছি না। না, সি তে 0 দিচ্ছি, সি অ্যাক্টিভ লো যে, দেখেন সি এর উপর বার আছে। আর কারো কোনো কোশ্চেন? বাকিরা সবাই বুঝছেন? জি ম্যাম। বাকিরা একজন শুনছি বুঝছেন।
আচ্ছা ঠিক আছে। সো এটা হচ্ছে এই অ্যাড্রেসটাকে বলি হচ্ছে আমরা মেমোরি স্টেট। মেমোরি স্টেট কেন বলি? কারণ দেখেন আমরা কি করছিলাম, র্যাম এমএআর থেকে ভ্যালু পাঠাচ্ছিলাম, সেই ভ্যালু থেকে মেমোরির অপারেশন একটা রিড হচ্ছিল, আমার মেমোরি রিড অপারেশন হচ্ছিল। র্যামটা হচ্ছে আমার মেমোরি, সো এই মেমোরি থেকে একটা রিড অপারেশন হচ্ছিল। সো আমরা এটাকে বলি হচ্ছে মেমোরি স্টেট। সো এটা হচ্ছে মেমোরি স্টেট। এবং দেখেন এক্ষেত্রে আমরা কি করছি, আমরা হচ্ছে সি তে 0 দিচ্ছি এবং এলআই তে 0 দিচ্ছি, আর বাকি সবকিছু ইনঅ্যাক্টিভ থাকছে। সো সেটার জন্য আমাদের হেক্সা ওয়ার্ড হচ্ছে এটা 263H। সো ফাইন। এখন আসেন, এই যে আমরা T1 T2 T3 অর্থাৎ অ্যাড্রেস স্টেট দেখলাম যেটা হচ্ছে T1 স্টেট, মেমোরি স্টেট দেখলাম, সরি ইনক্রিমেন্ট স্টেট দেখলাম যেটা হচ্ছে T2 স্টেট, এবং মেমোরি স্টেট দেখলাম যেটা হচ্ছে T3 স্টেট। এই তিনটে স্টেট হচ্ছে আমাদের ফেচ সাইকেল। খেয়াল করে দেখেন এই তিনটে স্টেটেই কিন্তু কি হচ্ছে, আমরা যদি এই তিনটা স্টেটের মাধ্যমে কিন্তু আপনি ইনস্ট্রাকশন রেজিস্টারে আপনার এই যে LDA 9H এই ইনস্ট্রাকশন পুরোটাকে পাচ্ছেন। এই ইনস্ট্রাকশনটাকে আপনি ফেচ করে নিয়ে আসতে পারতেছেন এই তিনটা স্টেপের মাধ্যমে। সো এই তিনটা স্টেটকে আমরা বলি হচ্ছে ফেচ সাইকেল। পরবর্তী সাইকেলগুলো হচ্ছে এক্সিকিউশন সাইকেল হবে। এবং সবসময় মাথায় রাখবেন আমাদের স্যাপ 1-এ 5টা ইনস্ট্রাকশন আছে, অ্যাড, সাব, হল্ট, আউট এবং হচ্ছে লোড। এই 5টা ইনস্ট্রাকশনের সবগুলোতেই এই প্রথম 3টা ইনস্ট্রাকশন সেম। প্রথম 3টা ইনস্ট্রাকশন, এই 5টা ইনস্ট্রাকশন, সরি প্রথম 3টা স্টেট আমাদের এই 5টা ইনস্ট্রাকশনের জন্যই সেম হবে, কারণ 5টা ইনস্ট্রাকশনকেই তো আসলে ফেচ করে নিয়ে আসতে হবে, নাহলে তো আপনি বুঝবেন না কোনটা কোন ইনস্ট্রাকশন। সো ফেচ সাইকেল আসলে সবগুলো ইনস্ট্রাকশনের জন্যই সেম। আচ্ছা এখানে দেখেন কোন স্টেটে কে কে অ্যাক্টিভ আছে ইনঅ্যাক্টিভ আছে সেগুলো লেখা আছে, এগুলো আপনারা পড়লেই বুঝবেন। সো এটা আপনাদের নিজেরাই একটু পড়ে নিন। আচ্ছা তাহলে অলরেডি বলে ফেলছি T4 T5 T6 হচ্ছে আমাদের এক্সিকিউশন সাইকেল, এবং আমরা এখন এই T4 T5 T6 দেখবো এক একটা আলাদা আলাদা ইনস্ট্রাকশনের জন্য। সো ফার্স্টে আসেন LDA ইনস্ট্রাকশনের জন্য। তো LDA ইনস্ট্রাকশনের জন্য T3 তে কি ছিল, T3 তে হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টারে ভ্যালু আসছিল। ইনস্ট্রাকশন রেজিস্টার আমাদের ভ্যালুটা ছিল এরকম 00001001, যেটা দিয়ে বোঝাচ্ছিল হচ্ছে 0000 এটা হচ্ছে LDA, এটা দিয়ে বোঝায় LDA, এবং 1001 মানে হচ্ছে 9H। সো এইটা এই প্রথম 4 বিট ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে প্রথম 4 বিট যাচ্ছিল কন্ট্রোলারে, দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছিল, প্রথম 4 বিট যাচ্ছিল কন্ট্রোলারে এবং পরের 4 বিট যাচ্ছিল হচ্ছে ডব্লিউ বাসে। এখন আমাকে কেউ কেউ কোশ্চেন করেছিলেন যে এটা এরকম কেন, যে প্রথম 4 বিট কন্ট্রোলারে কেন পাঠাই, পরে 4 বিট ডব্লিউ বাসে কেন পাঠাই। এটার অ্যান্সারটা আজকে আমরা দেখব। দেখেন ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে যখন 4টা 0 গেল কন্ট্রোলারে, তখন আসলে কন্ট্রোলার বুঝতে পারবে যে আমি আসলে কি অপারেশন পারফর্ম করব। এই কারণে আমরা কন্ট্রোলারে পাঠাই প্রথম 4টা বিট, যে এই 4টা বিট দিয়ে আমি অপারেশনটাকে ডিনোট করছি। সো এই 4টা 0 যখন কন্ট্রোলারে চলে আসবে, সো কন্ট্রোলার বুঝবে এখন আমাকে কি করতে হবে, লোড অপারেশন পারফর্ম করতে হবে। এবং কাকে লোড করতে হবে, এই যে 9H অ্যাড্রেসের ভ্যালুটাকে। সো 9H অ্যাড্রেসের ভ্যালু সেটাকে বের করার জন্য আমাকে কি করতে হবে, আমরা কি করব তখন, এই যে 1001টা এটা আমরা ডব্লিউ বাসে দিয়ে দিব, কারণ আমাদেরকে কি করতে হবে, এই 1001 অ্যাড্রেসের ভ্যালুটাকে লোড করে নিয়ে আসতে হবে, বা এই অ্যাড্রেসের ভ্যালুটাকে দিয়ে কোনো একটা কাজ করতে হবে। সো এই অ্যাড্রেসের ভ্যালুটাকে পাইতে হবে, এটা কিন্তু আমাদের অ্যাড্রেস, এটা কিন্তু কোনো ভ্যালু না। সো এই অ্যাড্রেসের ভ্যালুটাকে বের করার জন্য এই ইনস্ট্রাকশন রেজিস্টার পরবর্তী 4 বিটকে কি করবে, এই ডব্লিউ বাসে পাঠিয়ে দিবে। সো ডব্লিউ বাসে পাঠিয়ে দিল। এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন থাকলে বলেন। বুঝতে পারছেন? সবাই চুপচাপ। জি ম্যাম। আচ্ছা সো এতটুকু করলাম, এতটুকু করার পরে হচ্ছে এই ভ্যালুটা এখন ডব্লিউ বাসে তো পাঠিয়ে দিলাম। ডব্লিউ বাসে পাঠিয়ে দেওয়ার পরে কি করব আমরা, যেহেতু আমাদেরকে কি করতে হবে, এটা হচ্ছে আমাদের একটা অ্যাড্রেস, সো এই অ্যাড্রেসের ভ্যালুটাকে লোড করতে হবে। সো অ্যাড্রেসটাকে আমরা লোড করার জন্য কি করি, ফার্স্টে মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে পাঠাই, তারপর র্যামের কাছে পাঠাই, র্যাম থেকে লোড করি। সো কি করব, এই 1001 অ্যাড্রেসটাকে আমরা কোথায় করব, কি করব, এমএআর এ লোড করে নিব। সো এমএআর এ অ্যাড্রেসটাকে আমরা লোড করলাম। এমএআর এ লোড করার জন্য আমাদেরকে কি করতে হবে, এল পিনটাকে অ্যাক্টিভ করতে হবে, দ্যাট মিন্স এলএম বার, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ লো, এলএম এ আমাদেরকে দিতে হবে 0। এবং ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে যেহেতু আমরা 4 বিট কি করি, ডব্লিউ বাসে থ্রো করি, সো ডব্লিউ বাসে থ্রো করার জন্য আমাদেরকে ই পিনকে অ্যাক্টিভ করতে হয়। সো ইআইটাকে আমরা যেটা অ্যাক্টিভ লো সেখানেও আমরা 0 দিব। সো এটার জন্য আমাদের কন্ট্রোল ওয়ার্ড কি আসবে সেটা এখানে স্লাইডে দেওয়া নেই, সেটা আপনারা নিজেরা বের করবেন। সো নিজেরা বের করে দেখবেন এটার জন্য আমাদের 12 বিটের কন্ট্রোল ওয়ার্ডটা কি আসে। সো এটা হচ্ছে আমাদের T4 স্টেট, যে এমএআর এ লোড হলো। এমএআর এ লোড হওয়া মানেই কিন্তু র্যামে চলে আসে, কিন্তু আমি বলছি অলরেডি যে আমরা এটা সাথে সাথে দেখাবো না, পরের স্টেপে দেখাবো।
সেটা হচ্ছে আমাদের T4 স্টেট। এবার আসেন T5 স্টেট। সো T5 স্টেটে কি হবে, MAR থেকে ভ্যালুটা কোথায় চলে আসবে, ধরেন MAR এ তাহলে কত ছিল, এখানে IR এ ছিল হচ্ছে 0000, W বাস থেকে MAR এ চলে আসছিল হচ্ছে 1001। সো এই 1001টা কোথায় আসবে, এই র্যামের কাছে আসবে। সো 1001 আসবে। সো র্যাম কি করবে, আমাদের 1001 এ যে ভ্যালুটা আছে, ধরেন এটা হচ্ছে 1001, ওটা হচ্ছে আমাদের র্যাম। এখানে ধরেন এরকম একটা ভ্যালু আছে 00000001, অর্থাৎ 1H এই ভ্যালুটা আছে। সো তখন 01H বেসিক্যালি। সো তখন কি করবে, র্যাম কি করবে, এই কন্টেন্টটাকে পাঠিয়ে দিবে এই জিরো, তাহলে র্যামের কাছে কি আসবে এখন 00000001 এই ভ্যালুটা আসবে। এই ভ্যালুটাকে সে কি করবে, এই ডব্লিউ বাসে থ্রো করবে। সো সে ভ্যালুটাকে ডব্লিউ বাসে থ্রো করবে। থ্রো করার জন্য আমাদেরকে কি করতে হবে, সি পিনটাকে এনেবল করতে হবে। সি পিন এনেবল করা মানে হচ্ছে সি তে 0 দেওয়া, যেহেতু সি অ্যাক্টিভ লো। সো এই ভ্যালুটাকে সে ডব্লিউ বাসে পাঠিয়ে দিবে, ডব্লিউ বাসে আসবে। ডব্লিউ বাস থেকে যেহেতু আমাদের ইনস্ট্রাকশনটা ছিল হচ্ছে LDA 9H, সো ভ্যালুটা লোড হবে অ্যাকুমুলেটরে। সো অ্যাকুমুলেটরে লোড করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই LA সিগনালে 0 দিতে হবে, কারণ এটা হচ্ছে অ্যাক্টিভ লো। সো আমরা এটাকে লোড করব, এই ভ্যালুটা তখন কি হবে, এখান থেকে এই অ্যাকুমুলেটরে লোড হয়ে যাবে। সো ভ্যালুটা তখন হয়ে যাবে হচ্ছে 00000001। সো এটা হচ্ছে আমাদের LD এর জন্য T5 স্টেট, এবং কন্ট্রোলার তো থাকবেই। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলেন, এই কোশ্চেনটার অ্যান্সার যে দিতে পারবেন তাকে একটা বোনাস দিব। আমাদের এখানে T4 বা T5 যাই বলেন না কেন, ধরেন T4 এ যদি যাই আমরা, T4 এর ক্ষেত্রে খেয়াল করে দেখেন, আমরা IR থেকে 4 বিট পাঠাচ্ছি। হ্যাঁ, IR এ 4 বিট, প্রথম 4 বিট যাচ্ছে কন্ট্রোলারে, পরে 4 বিট যাচ্ছে হচ্ছে ডব্লিউ বাসে। সো ডব্লিউ বাসে তো অলরেডি ডাটা চলে আসছে, এই জন্য IR এর এই লাইনটা দেখেন ব্ল্যাক করে ফেলছি, কারণ ভ্যালু তো অলরেডি ডব্লিউ বাস থেকে কোথায় চলে আসছে, মেমরি অ্যাড্রেস রেজিস্টারে চলে আসছে। কিন্তু IR থেকে কন্ট্রোলার এই লাইনটাতেও তো ভ্যালু চলে আসছে অলরেডি, বাট এখানে কেন আমরা ব্ল্যাক করি নাই ভ্যালুটাকে, মানে ইনঅ্যাক্টিভ করি নাই, এই লাইনটাকে কেন ইনঅ্যাক্টিভ করি নাই? ইনস্ট্রাকশন তো সব সময় চলতে থাকবে, হ্যাঁ, মানে কেন লাগবে প্রত্যেকটা স্টেটের জন্য, প্রত্যেকটা স্টেটে কি কি করবে সব ইনস্ট্রাকশন তো সব সময় দিতে হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আরেকটা কোশ্চেনের আনসার কি দিতে পারবেন, যে এটা হচ্ছে লোড অপারেশন। লোড অপারেশন দেখেন আমাদের T5 এর মধ্যেই আমাদের কাজ কিন্তু শেষ। অ্যাকুমুলেটরে লোড করার দরকার ছিল, আমরা T5 এ অ্যাকুমুলেটরে লোড করে ফেলছি। তাহলে T6 স্টেটে তাহলে কি হবে লোড অপারেশনের মানে জন্য? কোনো কাজ হবে না, ওই যে FF। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আপনার আইডি হচ্ছে 5, তাই না? আচ্ছা ঠিক আছে। সো আমরা তাহলে এই যে অলরেডি বুঝে ফেলছি, অনেকে যারা বুঝে না তাদের জন্য আমি আরেকবার একটু বলি, যে আমরা এই লাইনটাকে ব্ল্যাক করছি কারণ এই লাইনটার ভ্যালুটা অলরেডি MAR এ চলে আসছে, আমার আর দরকার নেই, মেয়েরা লোড হয়ে বসেই আছে। আর কিন্তু এই লাইনটাকে ইনঅ্যাক্টিভ করি নাই, বিকজ IR থেকে প্রথম 4 বিট আমার কন্ট্রোলারে পাঠাইতেই হবে। যদি আপনি কোনো কারণে পাঠানো বন্ধ করে দেন, সে তো বুঝবে না আসলে কোন ইনস্ট্রাকশনটাই আছেন, লোডে আছেন না অ্যাডে আছেন না সাবে আছেন। সো এটাকে আমরা অফ করব না। এবং আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের T5 স্টেটের মাধ্যমেই, T5 স্টেটের মধ্যেই আমাদের লোড অপারেশন শেষ। এই যে দেখেন র্যাম থেকে ভ্যালুটা আসছে, এসে অলরেডি অ্যাকুমুলেটরে লোড হয়ে গেছে। সো আমাদের T5 এ তো আমাদের লোডের কাজ শেষ। T6 এ তাহলে কি করব? T6 এ বেসিক্যালি কিছুই করব না, জাস্ট সবকিছু ইনঅ্যাক্টিভ করে বসে থাকবো, আর কিচ্ছু না, সবকিছু জাস্ট ইনঅ্যাক্টিভ থাকবে। সো লোডের জন্য যদি আমরা T6 দেখি, এই যে দেখেন T6 সবকিছু ইনঅ্যাক্টিভ, কিন্তু কন্ট্রোল বিট গুলা কিন্তু থাকবে, কন্ট্রোলারে কোনো ভ্যালু যাবে না, এই জন্য কন্ট্রোলার ব্ল্যাক হয়ে আছে। বাট কন্ট্রোল বিট গুলা কিন্তু 12টা বিট জেনারেট হবে, সবগুলোতে আমরা ইনঅ্যাক্টিভের জন্য যে কন্ট্রোল ওয়ার্ড দরকার সেটা বসাবো। এবং বারবার বলছি, প্রত্যেকটা স্টেটের জন্য কিন্তু কন্ট্রোল ওয়ার্ড লিখতে হবে, এই ব্লক ডায়াগ্রাম আঁকতে হবে, পাশে কন্ট্রোল ওয়ার্ড গুলা লিখতে হবে। সো কন্ট্রোল ওয়ার্ড T3 পর্যন্ত দেওয়া আছে, T4 T5 T6 এগুলো লিখবেন। আরো সামনের দিকে স্লাইডে দেখবো, সেখানেও দেওয়া আছে কিছু ভ্যালু, সেগুলোর সাথে পরে চেক করে নেবেন যে ঠিক আছে কিনা। সো এইটুকু ছিল হচ্ছে আমাদের LD এর জন্য এই 6টা স্টেপ, T1 T2 T3। হ্যাঁ বল। T5 এ স্টেটে র্যাম থেকে যে অ্যাকুমুলেটরে যাচ্ছে, সেখানে কি 8 বিট যাচ্ছে নাকি 4 বিট যাচ্ছে? 8 বিট যাচ্ছে। MAR এ হচ্ছে MAR থেকে অ্যাড্রেসটা আসছে 4 বিটের, র্যাম কি করছে, সেই 4 বিটের অ্যাড্রেস থেকে ভিতরের 8 বিটের ডাটাটাকে নিয়ে আসছে, সেই 8 বিটের ডাটাটা অ্যাকুমুলেটরে পাঠিয়ে দিচ্ছে। অ্যাকুমুলেটর হচ্ছে 8 বিটের। এবং খেয়াল রাখবেন, ডান পাশে যে কয়টা রেজিস্টার আছে A, add sub, B, O, D সবগুলা হচ্ছে 8 বিটের। আচ্ছা, সো এখন আসেন আমরা একটা টাইমিং ডায়াগ্রাম দেখি লোড সাবরুটিনের জন্য। সো প্রথম কথা হচ্ছে, আমি বলেছিলাম যে আপনারা সবসময় একটা নেগেটিভ ক্লক পালস দিয়ে শুরু করব। নেগেটিভ ক্লক পালস দিয়ে কেন শুরু করব সেটা এখন বলি। আমরা দেখেন একটু আগে দেখেছি ডব্লিউ বাসের মধ্যে কি করে, ডাটার আদান প্রদান করে সে, অর্থাৎ ডব্লিউ বাসের মাধ্যমে তার সব ডাটার আদান প্রদান হয়। এমনও তো হইতে পারে অ্যাট আ টাইম
র্যামও ভুলে ডাটা দিয়ে ফেলছে ডব্লিউ বাসে, আবার আইআরও ভুলে ডাটা দিয়ে ফেলছে, মানে দুইটা ব্লক একই সাথে ডব্লিউ বাসে ডাটা থ্রো করছে। সো এই ধরনের প্রবলেমগুলো ক্রিয়েট হতে পারে, অ্যানোমালিটি ক্রিয়েট হবে। সো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য আমরা হচ্ছে নেগেটিভ ক্লক পাস দিয়ে শুরু করব। ধরেন নেগেটিভ ক্লক পাস আমি যখন দিচ্ছি যে এতটুকু হাফ সাইকেল, এই হাফ সাইকেলে যদিও আমরা ড্র করছি যে পুরোটাতে আসলে কাজ হচ্ছে, দেখেন নেগেটিভেও দিয়ে রাখছি ইপি হাই, পজিটিভেও দিয়ে রাখছি ইপি হাই, এটা হচ্ছে আমাদের নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, দুটাতেই আমরা ইপি কে হাই দিয়ে রাখছি। যদিও আমরা ধরে নিচ্ছি পুরোটাতেই কাজ হচ্ছে, বেসিক্যালি আসলে পুরোটাতে কাজ হয় না। এই নেগেটিভ হাফ সাইকেলে সে কি করে, যদি আমাদের ডব্লিউ বাসে কোনো ভ্যালু থেকে থাকে অলরেডি, সেটাকে সে ক্লিয়ার করে ফেলে। এবং যদি কোনো অপারেশন, হয়তো ধরেন আমি কি করছিলাম, এমএআর থেকে র্যামে ডাটা লোড করছিলাম বা র্যাম থেকে ডাটা অ্যাকুমুলেটরে পাঠাচ্ছিলাম, হয়তো আর 2-3 ন্যানো সেকেন্ডের কাজ বাকি আমার, আর 2-3 ন্যানো সেকেন্ড সময় পাইলে আমি কাজটা শেষ করতে পারবো। সো সেই কাজটা সে ততক্ষণে শেষ করে নেয়। এই নেগেটিভ হাফ সাইকেলে সে কি করে, তার কোনো ডিউ কাজ থাকলে সেটুকু শেষ করে ফেলে, এবং কোনো ডব্লিউ বাসে ডাটা থাকলে সেটাকে ক্লিয়ার করে ফেলে, অর্থাৎ তার অপারেশনটা সে কমপ্লিটলি পারফর্ম করে, শেষ করে। তারপরে সে আসলে বেসিক্যালি কাজটা আসলে শুরু হয় হচ্ছে এই পজিটিভ হাফ সাইকেল থেকে, এখান থেকে আসলে কাজটা শুরু হয়। কিন্তু আমরা যখন ডায়াগ্রাম আঁকি, টাইমিং ডায়াগ্রাম, এত কঠিন জায়গায় যাই না আমরা, বা কঠিন ওয়েতে যাই না আমরা, জাস্ট তখন কি করি, ডিরেক্টলি এই নেগেটিভ ক্লক পাস থেকে কাজটা শুরু হয় বলে ধরে নিই, বাট বেসিক্যালি কাজ শুরু হয় হচ্ছে পজিটিভ হাফ সাইকেল থেকে। সো আমরা এখানে তাহলে কি করব, দেখেন আমাদের 12টা বিট আছে, কিন্তু এখানে দেখেন আমরা কিন্তু 12টা বিট আঁকি নাই। আমাদের লোড সাবরুটিনের জন্য যে কয়টা পিন কাজে লাগছে, অর্থাৎ দেখেন ধরেন T1 স্টেটে আছে আমাদের, যদি আমরা একটু দেখি T1 স্টেটে আমাদের কে কে আছে একটু দেখে আসি। T1 স্টেট হচ্ছে একদম প্রথমে ছিল আমাদের, এটা হচ্ছে আমাদের T1 স্টেট। দেখেন T1 স্টেটে কে কে অ্যাক্টিভ ছিল, কেবলমাত্র হচ্ছে ইপি অ্যাক্টিভ, এলএম অ্যাক্টিভ, এবং দুইটাই হচ্ছে অ্যাক্টিভ হাই। আচ্ছা একটা মনে অ্যাক্টিভ লো, আচ্ছা হ্যাঁ, এলএম হচ্ছে অ্যাক্টিভ লো এবং ইপি হচ্ছে অ্যাক্টিভ হাই। সো T1 স্টেটের জন্য আমরা যদি টাইমিং ডায়াগ্রাম আঁকতে চাই, T1 স্টেটের জন্য তাহলে টাইমিং ডায়াগ্রাম কি হবে, দেখেন ইপি কে হাই করে রাখছি T1 স্টেটে, T1 স্টেটে এই যে ইপি হাই, এবং আমাদের এলএমটাকে লো করতে হবে। সো এলএমটা লো হয়ে আছে, তার মানে T1 স্টেটে এই দুইটা হাই, দুইটা অ্যাক্টিভ, সরি হাই না, দুইটা অ্যাক্টিভ। এবার T5 এর জন্য দেখেন, T5 এর জন্য যদি আমরা দেখি, T5 এ দেখেন সিই এবং এলএ এই দুইটাই হচ্ছে অ্যাক্টিভ লো, এবং এই দুইটাই হচ্ছে অ্যাক্টিভ অবস্থায় আছে, সি এবং এলএ। সো T5 এর জন্য যদি দেখি আমরা, T5 এ এই যে এটা হচ্ছে আমাদের T5, এতটুকু পোর্শনে দেখেন এই সিই অ্যাক্টিভ লো করে রেখেছি, এলএ অ্যাক্টিভ লো করে রেখেছি। সো এবার T6 এ দেখেন, লোড অপারেশনে কিন্তু T6 এ কোনো কাজ হয় না, এই জন্য দেখেন T6 এ সবকিছু আসলে ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, এতটুকু পোর্শন ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। সো এতটুকু পর্যন্ত যদি কারো কোনো কনফিউশন থাকে বলে ফেলেন। এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, বাকিরা সবাই বুঝতে পারছেন? আচ্ছা, কারো যদি কোনো কনফিউশন না থাকে, আজকের লেকচারের টপিক হচ্ছে এতটুকুই। সো তাহলে আমি লেকচারটা আজকে শেষ করে দিব অ্যাটেন্ডেন্স নিয়ে। কারো কোনো কনফিউশন নাই? ম্যাম আমাদের কি প্রত্যেকটা স্টেজের জন্য মানে ব্লক ডায়াগ্রাম এন্ড কন্ট্রোল হ্যাঁ, ওয়ার্ড প্রত্যেকটা স্টেটের জন্য হচ্ছে যে সার্কিট তো না, ব্লক ডায়াগ্রামটা আঁকবেন, আঁকার পরে হচ্ছে কোনটা অ্যাক্টিভ কোনটা ইনঅ্যাক্টিভ বলবেন, এবং হচ্ছে কন্ট্রোল বিট জেনারেট করবেন। এবং যেহেতু আরেকটা কথা বলার কথা খেয়াল ছিল না, যেহেতু আপনাদের লোড অপারেশনটা হচ্ছে 5টা স্টেটেই শেষ হয়ে যাচ্ছে, সো আপনাদেরকে যদি এক্সপ্লিসিটলি কিছু বলে দেওয়া না থাকে যে 6টা অপারেশনই দেখাও, তখন আপনাদের T5 পর্যন্ত দেখালেই হবে, T6 আর দেখাতে হবে না, কারণ T6 এ তো বেসিক্যালি কিছু হচ্ছে না। জাস্ট তখন লিখে দিলেই হবে যে T6 স্টেটে সবকিছু হচ্ছে ইনঅ্যাক্টিভ থাকবে, এতটুকু লিখে দিলেই হবে, একটা লাইন লিখে দিলেই হবে, এবং সাথে কন্ট্রোল বিটটাও লিখে দিবেন তখন, যে কন্ট্রোল বিটটা কত হবে।